নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। প্রাচীনকালে এরকম একটা বিশ্বাস ছিল যে যজ্ঞের ধোঁয়া যত দূর পর্যন্ত চলে যায় তত দূর পর্যন্ত যেন মানুষের মঙ্গল হয়। তো সেই রকম এই ইথার তরঙ্গে ভেসে আমার এই কথা যত দূর পর্যন্ত চলে যাচ্ছে তারও চেয়ে বেশি দূর পর্যন্ত যেন মানুষের মঙ্গল হয়, শুভ হয়। আজ গোস্বামী মতে নন্দোৎসব, সকাল থেকে 5:23 মধ্যে নন্দোৎসব। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই ভাদ্র 1431, ইংরেজির 28শে আগস্ট 2024, বুধবার। আজকে নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় সন্ধে 5:57। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 8:19 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 8:05 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানের প্রথমে পুরাণ চিরন্তন। আমরা গুরু আয়োধধৌম্যর সঙ্গে তার শিষ্য আরুণির সম্পর্ক, তাই নিয়ে সেই ক্ষেতের জল আটকানো ইত্যাদি নিয়ে একটা গল্প বলেছিলাম। গুরু শিষ্যের সম্পর্ক। আরেকজন শিষ্যের সঙ্গে এই গুরুর সম্পর্কের কথা বলবো, তার নাম উপমন্যু। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম মানুষই নিজের ভাগ্য বিধাতা। আজকে সেই প্রবন্ধের শেষ অংশ। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM-এ শরণাগত শুনতে বসেছেন আপনারা, নাকি এখনো পর্যন্ত বিছানা ছাড়েননি, শুয়ে শুয়েই শুনছেন? আমি কিন্তু বসে পড়েছি মাইক্রোফোনের সামনে। একটু গান শুনি, তারপরে পুরাণ চিরন্তন। উপমন্যুর কথা। উপমন্যু, ওই যে আয়োধধৌম্যর কথা বলছিলাম, ঋষি আয়োধধৌম্য, এর আগের দিন তার এক শিষ্যের সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি নিয়ে কথা বলেছিলাম। আজকে আরেকজন তার খুব বিখ্যাত শিষ্য উপমন্যু। এই যে শিষ্য বা শিষ্যরা, আগেই বলেছি আপনাদের যে তখনকার দিনে গুরুগৃহে যেটা হতো যে লেখাপড়া শেখা হতো, তার বাইরে কিন্তু নানান রকমের কাজ শিখতে হতো। ওই হস্টেলের মতন খানিকটা, কিন্তু হস্টেলের নিজের কাজটা নিজে করতে হয়, এখানে গুরুর কাজটাও করতে হতো। গুরুর যে বড় সংসার, সেই সংসারের নানান রকম কাজও করতে হতো। তো তার আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া ছিল। উপমন্যুর প্রধান কাজ ছিল গুরুর যত গরু বাছুর তাদের দেখাশোনা করা। তো একেবারে সকালবেলা গরুদের নিয়ে মাঠের দিকে চলে যেত উপমন্যু। সেখানে গরুগুলোকে চড়তে ছেড়ে দিত। গরুগুলো সেখানে সারাদিন ধরে ঘাস খেত। সারাদিনের শেষে সন্ধ্যের মুখে সব গরু নিয়ে বাড়ি ফিরে আসত। উপমন্যু খুব শক্ত সমর্থ, বলিষ্ঠ চেহারা। তো খুবই বলিষ্ঠ চেহারা, খুবই স্বাস্থ্য ভালো। তো আয়োধধৌম্যর একদিন মনে হলো যে বাবা, এত ভালো স্বাস্থ্য, সারাদিন বাইরে বাইরে থাকে, গরু চড়িয়ে বেড়ায়, শরীর তো ভালো আছে, এটা কি খায় সারাদিন ধরে? ওকে একটু পরীক্ষা করে দেখলে হয়তো। করে তিনি উপমন্যুকে ডাকলেন। ডেকে বললেন যে, আচ্ছা উপমন্যু, তুমি তো সেই সাত সকালে গরু নিয়ে বেরিয়ে যাও আর ফিরে আসো একেবারে সেই সন্ধেবেলা, তাই তো? হ্যাঁ গুরুদেব, আমার তো গরুদের দেখাশোনা করেই সারাটা দিন কেটে যায়। তো সারাদিন ধরে তুমি খাওটা কি, কি করো? তো উপমন্যু বলল যে, গুরুদেব, গরুদের চড়তে ছেড়ে দিয়ে আমি মাঝে কিছুক্ষণের জন্য ভিক্ষায় বেরিয়ে পড়ি,
অল্প স্বল্প যা কিছু পাই তাতেই আমার দিব্যি চলে যায়, আমার অসুবিধা হয় না কিছু। তো গুরু আয়োধধৌম্য, তার তো ইচ্ছে হয়েছে উপমন্যুকে পরীক্ষা করবার। তো তিনি বললেন যে সে কি, তুমি গুরুকে অর্ঘ্য নাম দিয়ে রোজ খেয়ে নাও? না 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 না, এ তো ঠিক না, এ তো একেবারেই ঠিক না, খুব অন্যায় করো। ভিক্ষালব্ধ যে অন্ন, সেই অন্নে প্রথম দাবি হচ্ছে গুরুর। তুমি এটা জানো না? না, কাল থেকে তুমি যা ভিক্ষা পাবে সেটা আমার জন্য অর্ঘ্য হিসেবে রেখে দেবে, আমি গ্রহণ করব, তারপর তুমি সেটা গ্রহণ করতে পারো, তার আগে তুমি সেটা গ্রহণ করতে পারো না। উপমন্যু বললেন, ঠিক আছে গুরুদেব, আমি আপনার কথা মতোই চলবো, আর কখনো ভুল হবে না। তো এরকম করে চলে। উপমন্যু সকালবেলা গরু চড়াতে বেরিয়ে যায়, সারাদিন ধরে গরু চড়ায়, সন্ধেবেলা ফিরে আসে, ফিরে এসে গুরুকে তার ভিক্ষার যে যা কিছু পেয়েছে সে সেইটা দেয়, গুরু গ্রহণ করেন, তারপরে সে গ্রহণ করে। কিন্তু আয়োধধৌম্যর মনে হচ্ছে, আচ্ছা তার মানে তো ও সারাদিন কিছু খায় না, কিন্তু স্বাস্থ্য তো কিছু খারাপ হচ্ছে না, একই রকম থেকে গেছে, এই ব্যাপারটা কি করে হচ্ছে? তা গুরু তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি তো এখন পুরো ভিক্ষার অন্ন আমাকে দিয়ে দিচ্ছ, তারপরে যা খাচ্ছ খাচ্ছ, তাহলে তোমার সারাদিন ধরে খাওয়া দাওয়াটা চলছে কিভাবে? তুমি কি সারাদিন না খেয়ে থাকো? তো উপমন্যু বলল যে গুরুদেব, প্রথম বেরিয়ে যে ভিক্ষা পাই আপনার অর্ঘ্য হিসেবে সেইটা রেখে দিই, কিছুক্ষণ বাদে দ্বিতীয়বারের জন্য আবার বেরিয়ে পড়ি, তখন অল্প যা কিছু পাই তাই খেয়ে থাকি। না 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 না, এ খুব অন্যায়, খুব অন্যায়। তুমি একাই যদি দুবার ভিক্ষা করো তাহলে অন্য ভিখারীদের ভাগে কম পড়ে যাবে না? এইভাবে তুমি অন্য ভিখারীদের প্রাপ্য অন্নে ভাগ বসাতে পারো না? একজন গৃহকর্তা সে কতবার ভিক্ষা দেবে? না, দ্বিতীয়বার ভিক্ষায় যাওয়া যাবে না, এটাই আমার আদেশ। 92.7 বিগ FM এ শুনছেন উপমন্যুর কথা। গুরু আয়োধধৌম্য উপমন্যুকে পরখ করতে চাইছেন এবং কিভাবে তাকে আস্তে আস্তে চেপে ধরছেন সেই গল্প বলছি আপনাদের। ফিরে আসছি গানের পর। এরপর আবার উপমন্যু আর আয়োধধৌম্যের কথা। উপমন্যুকে তো গুরুদেব নিষেধ করে দিলেন যে না না, তুমি দুবার ভিক্ষে করতে পারবে না, তুমি একবার ভিক্ষে করবে, দুবার, তিনবার, পাঁচবার করে তুমি যদি ভিক্ষে করো, তো যারা গৃহস্থ তারা অন্য ভিখারীদের কি করে দেবে? তাদের মুখের অন্ন তুমি কেড়ে নিচ্ছ না, সেটা অধর্ম হচ্ছে না? না না, এটা করা যাবে না। বেশ, তাই হবে গুরুদেব। তাই হলো। উপমন্যু একবার ভিক্ষা করে, সেই ভিক্ষার অন্ন গুরুদেবকে সারাদিনের পরে এসে দেয়। এরম দিন 15 গেল। উপমন্যুর শরীর তবু একই রকম আছে, একটুও টাল খায়নি। তো গুরুর আবার সন্দেহ হলো, কি ব্যাপারটা কি, শরীরে কোনো রকমের কোনো ক্লেশের ছবি নেই, কোনো রকমের ক্লেশের কোনো চিহ্ন মাত্র নেই, না খেয়ে থাকছে সারাদিন ধরে, তার তো একটা প্রতিক্রিয়া হবে, তার তো একটা প্রভাব পড়বে শরীরের উপরে, ব্যাপারটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো উনি আবার ডাকলেন, ডেকে বললেন যে উপমন্যু, এখন তাহলে তুমি গরু চড়াতে গিয়ে কি খেয়ে থাকো, নিশ্চয়ই আর দ্বিতীয়বার ভিক্ষায় যাও না? না 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 না, আপনি তো বারণ করে দিয়েছেন, তারপরে আমি তো আর দ্বিতীয়বার ভিক্ষায় যাই না। তাহলে তুমি সারাদিন ধরে কি খাও? মানে আপনার তো এত সব গরু, তার মধ্যে কয়েকটা গাই গরু আছে, আমি পালা করে এক একদিন এক একটা গরুর দুধ খেয়ে থাকি, তাতেই আমার চলে যায়। আয়োধধৌম্য বললেন, সে কি, গরু দুধ দেয় তার বাছুরদের জন্যে? সেই অবলা জীবদের খাবারে তুমি ভাগ বসিয়েছ? ছি 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 উপমন্যু, কি অন্যায় কাজ করছো তুমি, তুমি শিশুদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছ, অত্যন্ত অন্যায় কাজ করছো তুমি। না, এমন কাজ কখনো করো না। আর তাছাড়া আমার অনুমতি ছাড়া আমার গরুর দুধ তুমি খাবে কি করে? কি করে খাও তুমি? আচ্ছা বেশ, এখন থেকে আর খাবো না। এইবার তো উপমন্যু জব্দ হবেই।
সারাদিন ধরে গরু চড়াবে, কিন্তু খাবার জোগাড় করবার যতগুলো রাস্তা আছে সবকটা রাস্তা আমি বন্ধ করে দিলাম। দেখি এইবারে উপমন্যুর কি হয়। তো এরকম করে মাসখানেক কেটে গেল। তো গুরু দেখেন যে না, উপমন্যু তো একই রকম আছে, তাহলে লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি খাচ্ছে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন বলবো আপনাদের গুরুর সঙ্গে উপমন্যুর আবার একটা দেখা হয় এবং গুরুর কথা। 92.7 বিগ এফএম-এ শেষ করছি আজকের পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মানুষই নিজের ভাগ্য বিধাতা। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যদি তোমাদের জাতিকে বাঁচাইতে চাও, তবে ওইসব জিনিস হইতে দূরে থাকো যাহা শ্রেয়, তাহার একমাত্র পরীক্ষা হইল উহা আমাদের বলবান করে। শুভের মধ্যেই জীবন, অশুভ মৃত্যুস্বরূপ। এই সব কুসংস্কারপূর্ণ ভাব তোমাদের দেশে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে এবং বস্তুর যুক্তিপূর্ণ বিশ্লেষণে অসমর্থ নারীগণই ওইগুলি বিশ্বাস করিতে প্রস্তুত। ইহার কারণ তাহারা স্বাধীনতার জন্য সংগ্রাম করিলেও এখনো বোধ শক্তিতে প্রতিষ্ঠিত হন নাই। কোন উপন্যাসের গোড়া হইতে কয়েক লাইনের একটি কবিতার উদ্ধৃতি মুখস্থ করিয়া কোনো মহিলা বলেন তিনি গোটা ব্রাউনিং জানেন, আর একজন খানতিনেক বক্তৃতা শুনিয়াই ভাবেন তিনি জগতের সবকিছু জানিয়া ফেলিয়াছেন। মুশকিল এই, তাহারা নারীর সহজাত কুসংস্কারগুলি ছাড়িতে পারিতেছেন না। তাহাদের প্রচুর অর্থ আর কিছু বিদ্যা আছে, কিন্তু তাহারা যখন পরিবর্তনের এই মধ্যবর্তী অবস্থা অতিক্রম করিয়া শক্ত হইয়া দাঁড়াইবেন, তখনই সব ঠিক হইয়া যাইবে। এখন তাহারা কতকগুলি বচন বাগিসের হাতের পুতুল। দুঃখিত হইও না, তাহাকেও আঘাত করিবার ইচ্ছা আমার নাই, কিন্তু আমাকে সত্য বলিতেই হইবে। দেখিতে পাইতেছ না কি তোমরা কিভাবে এসবের দ্বারা সহজেই প্রভাবিত হইতেছ? দেখিতেছ না কি এইসব মেয়েরা কতখানি ঐকান্তিক এবং সকলের অন্তর্নিহিত দেবত্ব কখনো মরিতে পারে না? সেই দিব্য ভাবকে আহ্বান করিতে জানাই সাধনা। যতই দিন যাইতেছে প্রতিদিন ততই আমার ধারণা দৃঢ়তর হইতেছে যে প্রত্যেক মানুষ দিব্য স্বভাব। পুরুষ বা স্ত্রী যতই জঘন্য চরিত্রের হোক না কেন, তাহার অন্তর্নিহিত দেবত্বের বিনাশ নাই। শুধু সে জানে না কিভাবে সেই দেবত্বে পৌঁছিতে হয় এবং সেই সত্যের প্রতীক্ষায় আছে। দুষ্ট লোকেরা সর্বপ্রকার বুজরুকির সাহায্যে সেই পুরুষ বা স্ত্রীকে প্রতারিত করার চেষ্টা করিতেছে। যদি একজন অপরকে অর্থের জন্য প্রতারণা করে, তোমরা বলো সে নির্বোধ বদমাশ। আর যে অন্যকে অধ্যাত্ম পথে প্রবঞ্চনা করিতে চেষ্টা করে, তাহার অন্যায় আরো কত বেশি। কি জঘন্য! সত্যের একমাত্র পরীক্ষা এই যে ইহা তোমাকে সবল করিবে এবং কুসংস্কারের ঊর্ধ্বে লইয়া যাইবে। দার্শনিকের কর্তব্য মানুষকে কুসংস্কারের ঊর্ধ্বে লইয়া যাওয়া। এমনকি এই জগৎ, এই দেহ ও মন কুসংস্কার রাশি মাত্র। তোমরা অনন্ত আত্মা। আকাশের মিটমিট করা তারাগুলির দ্বারা তুমি প্রতারিত হইবে, সেটা লজ্জার কথা। দিব্যাত্মা তোমরা। মিটমিট করা ক্ষীণালোক নক্ষত্রগুলি তাহাদের অস্তিত্বের জন্য তোমারই কাছে ঋণী। একদা হিমালয় প্রদেশে ভ্রমণ করিতেছিলাম। আমাদের সম্মুখে ছিল সুদীর্ঘ পথ। কপট দক্ষিণ সন্ন্যাসী আমরা, যানবাহন কোথায় পাইব? সুতরাং সমস্ত পথ আমাদের পায়ে হাঁটিতে হইল। আমাদের সঙ্গে ছিলেন এক বৃদ্ধ সাধু। কয়েক শত মাইল চড়াই উতরাইয়ের পথ তখনও পড়িয়া আছে। সেই দিকে চাহিয়া বৃদ্ধ সাধু বলিলেন, কিভাবে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করিব? আমি আর হাঁটিতে পারিতেছি না, আমার হৃদযন্ত্র বিকল হইয়া যাইবে। আমি তাহাকে বলিলাম, আপনার পায়ের দিকে তাকান। তিনি উহা করিলে আমি বলিলাম, আপনার পায়ের নিচে যে পথ পড়িয়া আছে তাহা আপনিই অতিক্রম করিয়া আসিয়াছেন, এবং সামনে যে পথ দেখিতেছেন তাহাও সেই একই পথ। শীঘ্রই সেই পথও আপনার পায়ের নিচে আসিবে।
উচ্চতম বস্তুগুলি তোমাদের পায়ের তলায়, কারণ তোমরা দিব্য নক্ষত্র। এই সব বস্তুই তোমাদের পায়ের তলায়। ইচ্ছা করিলে তোমরা নক্ষত্রগুলি মুঠিতে ধরিয়া গিলিয়া ফেলিতে পারো। তোমাদের যথার্থ স্বরূপের এমনই শক্তি। বলিয়ান হও, সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে ওঠো এবং মুক্ত হও। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার গান, গানের পর কথা অমৃত। এবারে কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যেটা বলছিলাম যে ওই দুই ভাই মহেন্দ্র আর প্রিয়নাথ মুখুজ্জে, তাদের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। তো ঠাকুর বলছেন যে তুমি পুজো করতে করতে, সাধনা করতে করতে একটুখানি উদ্দীপন হলো, একটুখানি ভেতরে একটা কিছু জাগলো, একটা দিব্য ভাব জাগলো, থেমে যেও না, তারপরেও এগিয়ে যাও। তো প্রিয়নাথ বলছেন যে কি করে এগিয়ে যাব, বন্ধন পায়ে তো বেড়ি, সংসারের বন্ধন। তো ঠাকুর বলছেন মন মন মন, সংসারের বেড়ি পরে আছো আছো ঠিক আছে, কিন্তু মনটা নিয়ে তুমি এগিয়ে যাও। তার খুব প্রিয় উপমা যে তুমি সামনে হয়তো একটা চন্দন কাঠের বন দেখছো, না, তারপর আরো আছে, আরো আছে, রূপোর খনি আছে, পার হয়ে যাও, সোনার খনি আছে, পার হয়ে যাও। পার হয়ে যাওয়াটাই আসলে জীবন। এইটে তো আমরা সবাই বুঝতে পারি যে জীবনটা আসলে ক্রমাগত সামনে যে বাধাগুলো আসছে, সেই বাধাগুলোকে পার হয়ে 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 চলে যাওয়া। সামনে যা কিছু পাচ্ছি, একটা কিছু নিয়ে যে মুহূর্তে আমি তৃপ্ত হয়ে গেলাম, সেই মুহূর্তে কিন্তু শেষ। এর আবার উল্টো দিকের একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে জাগতিক দিক থেকে এই অতৃপ্তি, আমাকে আরো বড় চাকরি করতে হবে, আরো বড় চাকরি করতে হবে, আরো বড় রোজগার করতে হবে, আরো অনেক টাকা, আরো অনেক ক্ষমতা, আরো অনেক বিশাল প্রতিপত্তি। এই সমস্তর কথা বলছেন না ঠাকুর, কিন্তু আমার চিত্তের জায়গায়, আমার চৈতন্যের জায়গায় আমাকে ক্রমাগত এগিয়ে গিয়ে খুঁড়ে 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 এগিয়ে যেতে হবে। তো ঠাকুর একটা গল্প বলছেন, সেই গল্পটা শোনাই আপনাদের। মনেই হচ্ছে বদ্ধ আর মুক্ত, এই কথাটা বোঝাবার জন্য এই গল্পটা। কিরকম, দুই বন্ধু, একজন বেশ্যালয়ে গেল, একজন ভাগবত শুনছে। তা প্রথমটা ভাবছে ছি 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 ছি, কি করছি, বন্ধু হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে রয়েছি, ছি 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 ছি, ধিক ধিক ধিক। আর আরেকজন যে ভাগবত শুনছে, সে ভাবছে ছি ছি, আরে বন্ধু কিরকম আমোদ আহ্লাদ ফুর্তি করছে, আমি শালা কি বোকা, দেখো ছি, বসে বসে জ্ঞান 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 করে ভাগবত পড়ছে, সেটা শুনছি। তো যে প্রথমজন যে বেশ্যালয় গিয়েছিল, তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল, আর দ্বিতীয়টিকে যমদূত নিয়ে গেল। কেন? তার কারণটা হচ্ছে সে তো মনে মনে ওই ভাগবত আসরে ছিল, বাইরে শারীরিক দিক থেকে সে বেশ্যালয়ে ছিল, কিন্তু মনে মনে সে তো ওইখানে ছিল, ওই ভাগবত পাঠের আসরে। সেই জন্যে তার জায়গা হলো বৈকুণ্ঠে। আর যে মানুষটা ওই শারীরিকভাবে ভাগবত পাঠের আসরে থেকেও মনে মনে বেশ্যালয়ে ছিল, তার জায়গা হলো যমালয়। আমাদের সেই গল্পটা মনে পড়ে যাবে না? ঠাকুর রানী রাসমণিকে একটা চড় মেরেছিলেন। মন্দিরে বসে ঠাকুর হঠাৎ দেখলেন রাসমণি মনে মনে ভাবছেন কি একটা মকদ্দমার কথা, সেটা বাইরের লোকের বুঝতে পারার কথা নয়, কিন্তু ঠাকুর বুঝতে পেরেছেন। ঠাকুর গিয়ে ঠাস করে গালে একটা চড়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু, আরো পাঠ করবার জন্য ফিরে আসছে, একটু গান শুনে নি। চমৎকার গল্প একটা বললাম গানের আগে, যেটা বললাম আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে মন যেখানে আছে তুমি আসলে সেখানে আছো। আপনার মন এখন কথামৃতের মধ্যে রয়েছে, আপনি আসলে কথামৃতের মধ্যে রয়েছেন, ঠাকুরের কাছাকাছি রয়েছেন। আপনার মন যদি এখন কথামৃত শুনতে শুনতে অন্য জায়গায় থাকে, আপনি আসলে সেখানে আছেন, আপনি আসলে শরণাগতে নেই। এ তো আমরা জানি, এইরকম করেই তো আমাদের মন আমাদের নিয়ে যায়। সমস্যাটা হচ্ছে মন তো আমার বশ নয়,
সেটা গান শুনেছিলুম ছোটবেলায়, মনকে মনকে নিয়েই আমার যত গোলমাল। মন তো আমাদের বশ নয়। আপনি আপনি কিছুতেই মনকে না এইটা নিয়েই আমি একেবারে নিবিষ্ট হয়ে থাকবো, এইটা আপনি কিছুতেই করতে পারবেন না। ক্রমাগত মন তার নিজের মতন করে চলে যেতে চাইবে, পালাতে চাইবে, পাকাল মাছের মতো পটপট করে আপনার হাত ছাড়িয়ে চলে যেতে চাইবে। তাই বশটা কি করে করা যাবে? এইটা হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস করো, অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। অভ্যাস করা মানে কি? মনকে জোর করে ঘাড় ধরে ওইটার মধ্যে ফেলে দাও, এমন সমস্ত কাণ্ড করো যাতে করে মন অন্যদিকে মন না দিতে পারে, মানে মন অন্যদিকে না যেতে পারে আর কি। মন আর অন্যদিকে মন দেবে কি করে? এটা করবার একমাত্র একটা একটা বড় উপায়ের কথা তো ঠাকুর বলছেন, বারবার করে বলেছেন যে সবসময় হরিনাম করছো, যেই হরিনাম করছো, খুব হরিনাম করছো, তেড়ে হরিনাম করছো, প্রাণপণে মন বসিয়ে হরিনাম করছো, মন অন্যদিকে যেতে পারবে না, মন আটকে যাচ্ছে খানিকটা পর্যন্ত। এই যে শ্রী চৈতন্যদেব নৃত্য কীর্তন এই সমস্ত করছেন, মন আটকে যাচ্ছে, মানুষ তার চারপাশের যে মানুষজনেরা আছে সেই মানুষজনেদের মন আটকে যাচ্ছে। তাহলে অভ্যাস করতে হবে মনকে বসে আনবার। এটা বলতে হবে যে কেন, আমারই তো মন, সে আমার কথা শুনবে না কেন, সে তার নিজের ইচ্ছে মতো চলবে, এটা আমি হতে দেব না। এইরকম করে জোর করে বলতে হবে। ঠাকুর কি বলছেন? বলছেন মন হচ্ছে ধোপা ঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে, কিন্তু ছোপাতে হবে। ছোপাতে গেলে রং লাগবে, সেই রংটা গুলতে হবে, তার মধ্যে তাকে পুরে ভালো করে রগড়াতে হবে, মনকেও ভালো করে রগড়াতে হবে। আমরা বলি না, এই যে ছোটদের বলি যে লেখাপড়ায় মন দে, ওই উড়ে উড়ে বেড়াচ্ছিস, টিভি দেখছিস, এই করছিস, হোয়াটসঅ্যাপ করছিস, ইনস্টাগ্রাম করছিস, নানা রকম করছিস, এগুলো সরিয়ে ফেল। সরিয়ে ফেলে মনটাকে নিবিষ্ট কর, জোর করে বসা। প্রথম কদিন হবে না, তারপর আস্তে 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 ওটা তৈরি হয়ে যাবে। এটা বলি তো আমরা, আমাদের ছোটদের তো বলি, আমাদের অভিজ্ঞতা থেকেই তো বলি, তো সেই রং হয়ে যাবে। তো এসব কথাবার্তার পর ঠাকুর গোস্বামীকে বলছেন যে আপনাদের কিছু কথা আছে, মানে আমি তো বকে যাচ্ছি, কিন্তু আপনাদের কথাও তো আমি শুনতে চাই, জানতে চাই, তার থেকে রসদ সংগ্রহ করতে চাই। তা গোস্বামী বললেন না 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 না, দর্শন হলো আর কথা তো সব শুনছি। তো ঠাকুর বললেন যে ঠাকুরদের দর্শন করুন, যান কালীবাড়ি যান, ওইখানে ওখানে। তা গোস্বামী বললেন একটু মহাপ্রভুর গুণানুকীর্তন। তো ঠাকুর রামকৃষ্ণ গোস্বামীকে গান শোনাচ্ছেন। কি গান? আমার অঙ্গ কেন গৌর হলো, গোরা চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দুনয়নে। ঠাকুর গান শোনাচ্ছেন। কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। গান গাইছেন, তার মধ্যে এরকম সব লাইন রয়েছে যে বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। আমরা জানি, আপনার চৈতন্যদেবের কথা বলছি, চৈতন্যদেবের বৃন্দাবনে যাওয়া নিয়ে কথা বলছি এই রবিবারের যে শরণাগত অনুষ্ঠানে, সেখানে তো আমরা দেখেছি। তার মানে উদ্দীপন এত তীব্র যাতে করে সেই জায়গায় আমি মনে মনে চলে যাচ্ছি। তো ঠাকুর এই গান গাইলেন, গান শেষ হলো, ঠাকুর বলছেন এ তো আপনাদের বৈষ্ণবদের হলো, আর যদি কেউ শাক্ত কি ঘোষ পাড়ার মতো আসে তখন কি বলবো? তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকমের লোক আসবে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। তারই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে। ঠাকুরের সেই বিখ্যাত উপমা যে 5টা ছেলে আছে, সে 5টা ছেলে তো একরকম খাবার সহ্য হয় না, কেউ পোলাও কালিয়া খায়, কাউকে আবার শিঙ্গি মাছের ঝোল করে দিতে হয়। তো তিনি ঠিক করে ফেলেছেন যে এইরকম নানান রকমের সাধনার পথ রয়েছে, তার মধ্যে তোমার যেটা সহ্য হবে, তোমার যেটা পোষাবে, তুমি সেইটাকে গ্রহণ করবে। যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়ে থাকে। কি বলছেন? উপমার তো সম্রাট,
বারোয়ারিতে নানা মূর্তি করে আর নানা মতের লোক যায়। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে দাঁড়িয়ে দেখছে, যারা রাম ভক্ত তারা সীতারাম মূর্তির কাছে দেখছে। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নেই তাদের আলাদা কথা। বেশ্যা উপপতিকে ঝ্যাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও তো করে। আর সমস্ত লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। যে যেভাবে বেছে নেয়। শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। পরে এবারে চিঠিপত্র। স্বাধীনতা সংগ্রামী, তাকে নিয়ে চিঠি। শুক্তি লিখেছেন তারক দত্ত রোড থেকে। পড়ে শোনাই। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস, আগমনীর তল্পিবাহক ভাদ্রের রিমিকি ঝিমিকি রবে ভালো সকাল। আমার শিক্ষাগুরু দাদু একজন স্বাধীনতা সংগ্রামী, নেতাজির শিষ্য। প্রচার বিমুখ দাদু সত্যেন্দ্রনাথ মজুমদার কুচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতা। উচ্চাসন নিতে নারাজ। ওরই মুখে বালিকা বেলায় শোনা কিছু ঘটনার থেকে এক টুকরো। শীতের রাত, নেতাজির বাড়িতে মিটিং চলছে, বাইরে টিকটিকি। ওর মা বললেন, আর রাত করো না তোমরা। নেতাজি সবাইকে নিয়ে খেতে বসলেন, পাশে দাদু। উনি বললেন, মা, মাছের মুড়োটা সতুকে দাও, অনেকদিন ভালো করে খাইনি, ভালোবাসে। খাওয়া শেষে যে যার কাজ ও জায়গা বুঝে বেরিয়ে গেল। টিকটিকি টেরও পেল না। এক শ্মশানে রাত কাটিয়ে ভোরের আলোয় হাঁটা শুরু। জঙ্গল ক্রমে গভীরতর হচ্ছে। হঠাৎ কয়েক হাত দূরে বাঘ মামা জুলু জুলু চোখে। দুজনের কাছে দুজনেই অপ্রত্যাশিত। দাদু সাথে সাথে গায়ের আলোয়ান খুলে লাইটার থেকে আগুন ধরিয়ে ঝোপ থেকে একটা ডাল নিয়ে তার মাথায় লাগিয়ে নাড়াতে লাগলো। বাঘ ভ্যাবাচাকা খেয়ে ভীষণ গর্জন করে এক লাফে অদৃশ্য। আমার কাছে এটাই বীরত্বের নিদর্শন। ওই অবস্থায় স্নায়ু সজাগ ছিল, এটাই তো বীরের পরিচয়। নেতাজি সহ আমার দাদুর মতো অসংখ্য অসাধারণ বীরদের অমাবস্যার উজ্জ্বল তারায় তারায় নতজানু শ্রদ্ধাঞ্জলি। বর্তমান ও আগামী প্রজন্মের বীরদের জন্য সুস্থ, সুন্দর, শান্তিময় জীবনের শুভেচ্ছা ঘন শুভ কামনায়। শুক্তি, তারক দত্ত রোড, কলকাতা 19। বাহ, আপনার খুব ভাগ্য বলতে হবে, আপনি এইরকম একটা পরিবারে জন্মেছেন যেখানে এইরকম একজন দাদুকে পেয়েছেন, তার মুখে গল্প শুনতে পেয়েছেন। বাহ, একটু হিংসে করলাম আপনাকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার বাইরে দূরে। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেরেক গ্রাম, কামারপুকুর থেকে 2 মাইলের মতো দূরে। সেখানেই ঠাকুরের পৈতৃক ভিটে ছিল। সেই গ্রাম দেখতে এসেছি আমরা। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেখানে থাকতেন। এবং যেটা বলার কথা, এই যে দেরেক গ্রাম পৈতৃক ভিটে বলেই সেখানেও আশ্রম তৈরি হয়েছে। ওই যে বলেছিলাম না, মহাপুরুষেরা হলেন পরশমণির মতো, যেখানে শুধু স্পর্শ না, একটুখানি হাওয়া লাগে, সেই জায়গাটাই ভক্তদের প্রাণের জায়গা হয়ে ওঠে। কিন্তু গোড়াতেই একটা কথা বলে রাখি, এই যে আমরা যাকে দেরেক গ্রাম বলছি, তার আসল নাম কিন্তু দারিয়াপুর। দারিয়াপুর। দারিয়া লোকের মুখে মুখে দেরে হয়ে গেছে, আর যেটা আশ্চর্যের এবং মজার ব্যাপার, পুরটা হয়ে গেছে গ্রাম। দারিয়াপুর থেকে দেরেক গ্রাম। তবে কি জানেন, পুরের চেয়ে গ্রাম শব্দটাই এখানে বেশি খাটে। সত্যি এটা একটা গ্রাম, ছোট্ট গ্রাম। কি করে যাবেন? কামারপুকুর চটি থেকে টোটো ধরুন, এই 3.5 থেকে 4 কিলোমিটারের মতো দূরত্ব। দুপাশে ঢালাও, ধান ক্ষেত, ছোট ছোট বাড়ি, পুকুর, একেবারে বাংলার গ্রামের চিরপরিচিত ছবি। এসে গেছি দারিয়াপুর বা দরিয়াপুর বা দেরেক গ্রাম, যাই বলুন না কেন, ক্ষুদিরাম রামকৃষ্ণ মিশনের সামনে।
ছেলের কল্যাণে এই আশ্রমের সঙ্গে বাবা ক্ষুদিরামের নামও যুক্ত হয়ে গেছে। বিরাট একটি তোরণ এবং ভারী সুন্দর, গেরুয়া রঙের, কিন্তু দুরকম গেরুয়া। একটা হচ্ছে হালকা মাটি মাটি রঙের, তার সঙ্গে আরেকটু লালচে রং মিশিয়ে আর একটা গেরুয়া। এই দুই গেরুয়ার সম্মেলনে তৈরি হয়েছে এই তোরণ। ঠিক মাঝখানে একটা গোল নীল চক্র, তার মধ্যে নানান রকম সব ধর্মীয় প্রতীক আঁকা রয়েছে। তার নিচে নীল হরফে আশ্রমের নাম। এই আশ্রমের গেটের সামনে আমরা শরণাগত পরিবার দাঁড়িয়ে এবার ভেতরে ঢুকবো তোরণ দিয়ে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ হোক জীবনের সুর বদল শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই তোরণ বা গেট যা কিছু বলুন না কেন, পার হয়ে বাঁক নিয়ে রাস্তা চলে গেছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের দিকে। আসলে এইটাই হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক বাড়ি, মানে পিতার বাড়ি আর কি। পিতার বাড়ি এখানে ছিল না, এখন অবশ্য সে বাড়ি আর নেই। তার বদলে একটি চমৎকার আশ্রম গড়ে উঠেছে। বাইরে থেকে সেই আশ্রমের ইমারতটুকু দেখলেই অবাক হয়ে যেতে হয়। প্রাথমিকভাবে এই মন্দির কিন্তু তৈরি করিয়েছিলেন এই দেবগ্রামে যারা বসবাস করেন সেই সমস্ত মানুষজন। আসুন, এই যে এটা হচ্ছে নাট দালান বা নাট মন্দির। কতটা লম্বা দেখেছেন? হ্যাঁ, থামের পর থাম চলে গেছে সামনের দিকে। আর দুপাশে কিন্তু নিরেট দেওয়াল নেই, গ্রিল দেওয়া আছে। ফলে বুঝতেই পারছেন প্রচুর আলো হাওয়া হই 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 করে ঢুকে পড়ছে এই নাট দালানের মধ্যে। তা সেটাই তো ভালো। নাট দালান তো আলোয় হাওয়ায় ভরা ভর্তি থাকাই ভালো। এই দেখুন লাল রঙের মেঝে, আজকাল তো আর দেখাই যায় না বলুন। তার উপর আবার লম্বা শতরঞ্জি পাতা। আর একেবারে শেষে ছোট্ট একটা উঁচু বেদি, সেখানে ঠাকুরের ছবি আছে, মায়ের ছবি আছে, আর স্বামী বিবেকানন্দের ছবি। পেছনে গাঢ় নীল রঙের পর্দা। এই যে দেরে গ্রাম, ঠাকুরের বড় ভাই রামকুমার যিনি তাকে হাতে ধরে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়েছিলেন, সেই ছেলে আর মেয়ে কাত্যায়নী, এই দুজনের জন্ম হয়েছে এই দেরে গ্রামের বাড়িতে। যদি এখানে থেকে যেতে চান, এখানে রইলেন গ্রামের মধ্যে, খুব সুন্দর পরিবেশ, তাহলে এই মিশনারি তত্ত্বাবধানে এখানে একটা খুব ছোট্ট চমৎকার গেস্ট হাউস আছে, আগে থেকে বুকিং করে রাখতে পারেন। এই হলো দেরে গ্রাম। আর একটা জায়গা দেখাবো আপনাদের, জায়গাটার নাম হচ্ছে সাতবেড়িয়া। এখানে একটা রঘুবীরের মন্দির ছিল, ক্ষুদিরাম সেখানে পুজো করতেন। সেই মন্দিরে অবশ্য দেখবার মতো তেমন কিছু নেই, একেবারেই ভগ্নদশা বলতে যেটা বোঝায়, পুরোটাই ভেঙে চুরে গেছে। কিন্তু সেই ভাঙাচোরা মন্দিরের সামনে এসে আজকের মতো শেষ করতে হবে আমাদের শরণাগত অনুষ্ঠান এই 92.7 বিগ এফএম এ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা তো হচ্ছে। বৈশাখী ঝড় যতই আঘাত হানে, সন্ধ্যা সোনার ভান্ডার দ্বার পানে, দস্যুর বেশে যতই করে সে দাবি, কুণ্ঠিত মেঘ হারায় সোনার চাবি, গগন সঘন অবগুণ্ঠন টানে। খোলো খোলো মুখ বনলক্ষ্মীরে ডাকে, নিবিড় ধুলায় আপনি তাহারে ঢাকে। আলো দাও হাঁকে, পায় না কাহারো সাড়া, আধার বাড়ায় বেড়ায় লক্ষ্মী ছাড়া, পথ সে হারায় আপন ঘূর্ণি পাকে। তারপরে যবে শিউলি ফুলের বাসে, শরৎ লক্ষ্মী শুভ্র আলোয় ভাসে। নদীর ধারায় নাই মিছে মত্ততা, কুন্দকলির স্নিগ্ধ শীতল কথা, মৃদু উচ্ছ্বাস মর্মরে ঘাসে ঘাসে। শিশির যখন বেনুর পাতার আগে, রবির প্রসাদ
নীরব চাওয়ায় মাগে, সবুজ ক্ষেতের নবীন ধানের শীষে ঢেউ খেলে যায় আলোক ছায়ায় মিশে, গগন সীমায় কাশের কাঁপন লাগে। হঠাৎ তখন সূর্য ডোবার কালে দীপ্তি লাগায় দিক ললনার ভালে, মেঘ ছেড়ে তার পর্দা আধার কালো, কোথায় সে পায় স্বর্গলোকের আলো, চরম ক্ষণের পরম প্রদীপ জলে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। প্রাচীনকালে